আপনাদের তো অনেক জীবন বদলে দেওয়া মুভির গল্প শোনাই, কিন্তু সেই মুভির গল্পগুলো হয়তো কারো জীবনে প্রভাব ফেলে, আবার কারো জীবনে ফেলে না। তবে আজ আপনাদের এমন একটি ইন্দোনেশিয়ান মুভির গল্প শোনাবো যে গল্পটি যারা দেখছেন প্রত্যেকের জীবনকে কোনো না কোনোভাবে পরিবর্তন করবে, আর আপনাকে এমন কিছু বাস্তব শিক্ষা দিবে যে শিক্ষা হয়তো আপনারা কোনো স্কুল কলেজ বা বইয়ের মধ্যে পাবেন না। মুভির নাম কেলুয়ার্গা সিমারা। শুধু এইটুকু কথা দিতে পারি, এই গল্পটি শেষ হবার পর থেকে আপনার পরিবারের প্রতি আপনার ভালোবাসা একটু হলেও বেড়ে যাবে। আপনি আপনার বাবা মা কিংবা সন্তানদের আর একটু হলেও বেশি ভালোবাসবেন। তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি একটি জীবন বদলে দেওয়া সিনেমার গল্প। আজ ছিল ইন্দোনেশিয়ার একটি নামি দামি স্কুলের কালচারাল ডে। সেখানে যে মেয়েগুলো ডান্স পারফরমেন্স করছিল তাদের মধ্যে একজনের নাম ছিল ইউইস। অন্যান্য গার্জিয়ানদের সাথে সেখানে উইসের মা এবং ছোট বোন উপস্থিত ছিল। নাচ শেষ হলে সবাই যখন হাততালি দেয় তখন উইসের ছোট বোন আরো উঠে চিৎকার করে বলতে থাকে, উইস আই লাভ ইউ। কিন্তু উইস স্টেজ থেকে শুধু একটি ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে থাকে। তার বাবা আসেনি। এটা দেখে উইসের মনটা খারাপ হয়ে যায়। গভীর রাতের বেলা বাবা এসে তার মেয়েকে সরি বলে, আজ অফিসে অনেক কাজ ছিল তাই সে আসতে পারেনি, কিন্তু ভবিষ্যতে এমনটা কখনো হবে না। উইস রাগ করে উঠে সেখান থেকে চলে যায়। আর এখান থেকে শুরু হয় একটি পরিবারের গল্প। এই হচ্ছে আদিল আর ইমাক, উইস আর আর বাবা মা। ইমাক তার স্বামী আদিলকে বারবার মনে করিয়ে দিচ্ছে, আজ কিন্তু উইসের বার্থডে, 5টায় কেক কাটা হবে, তুমি কিন্তু অবশ্যই 4টার মধ্যে চলে আসবে। আদিল বলে, ঠিক আছে বাবা, আমার মনে আছে, আমি ঠিক 4টার মধ্যেই এখানে পৌঁছে যাব। এই পরিবারের মা ইমাক সবাইকে ফ্ল্যাং কিস করে, আর গাড়িতে বসে থাকা সবাই ইমাককে ফ্ল্যাং কিস ব্যাক করে। বলতে পারেন এটা খুব সুখী একটি পরিবার। গাড়িতে বসে থাকা বড় মেয়ে উইসের মন খারাপ ছিল। বাবা আদিল তাকে বলে, উইস আমি প্রতিবারের মতো এবার লেট করব না, আমি ঠিক সময় তোমার বার্থডেতে চলে আসবো। উইস তখনও মন খারাপ ছিল। তখন বাবা বলে, আমি তোমাকে প্রমিস করছি। বাবা তার মেয়েকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় আদিল তার অফিসে বসে তার ব্যাংক ব্যালেন্সের হিসেব নিকেশ দেখছে। সবগুলোর অবস্থা একদম লাল হয়ে আছে। তখন সে তার সেক্রেটারিকে জিজ্ঞেস করে, ফজর কোথায়? তার সেক্রেটারি জানে ফজর সাহেব গতকাল রাতে এসেছিল আর সেফটি ভল্ট থেকে সকল টাকা নিয়েছেন, কোথায় গেছে। আদিল সাথে সাথেই সেফটি ভল্ট খোলে এবং সেটা ফাঁকাই ছিল। এদিকে কোম্পানির ওয়ার্কাররা অফিস রুমের দিকে আসছে, কারণ তারা গত 3 মাস ধরে বেতন পাচ্ছে না। তারা এসে আদিলের রুমের দরজায় কড়া নাড়ে। ঠিক একই সময় আদিলের বাড়ির দরজায়ও কেউ কড়া নাড়ে। সবাই ভাবে আদিল চলে এসেছে। এদিকে ওয়ার্কাররা বেতনের জন্য হট্টগোল শুরু করে দিয়েছে। আদিল খুবই ভালো একজন মানুষ। সে তার পকেটের চাবিটি সবার সামনে রেখে বলে, এটি আমার গাড়ির চাবি, গাড়ির ভেতরে রেজিস্ট্রেশন পেপার রাখা আছে, যদি কালকের মধ্যে বেতন না দিতে পারি তাহলে এটা বিক্রি করে আপনাদের বেতন দিব। কিন্তু ওয়ার্কাররা কোনো কথাই শুনতে রাজি না। সবাই ফজরকেও খুঁজছে। ফজর হচ্ছে আদিলের একমাত্র শালা, যে এই কোম্পানির ম্যানেজার ছিল। এদিকে উইসের 13তম বার্থডের কেক কাটা হয়ে যায়। ঘড়িতে তখন সময় 5টা অতিক্রম করেছে। ইমাক বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, তার স্বামী এখনো ফেরেনি। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। ইমাক তার মেয়ে উইসকে বলে, দেখো বাবা এক্ষুনি চলে আসবে। আর তখনই দরজায় কেউ কড়া নাড়ে। ছোট মেয়ে আরা বাবা বলে চিৎকার করতে করতে দরজার দিকে যায়, কিন্তু বাচ্চা মেয়েটি দরজা খুলে তার চোখগুলো মলিন হয়ে যায়। সেখানে আসলে কিছু গুন্ডা টাইপের লোক দাঁড়িয়ে ছিল। ইমাকের চোখগুলো বড় বড় হয়ে যায়। সেই লোকগুলোকে চেনে, আর তাদের মধ্যে তার ভাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বোঝা যাচ্ছে তাকে অনেক মারা হয়েছে। ওই গ্যাংয়ের প্রধান চিৎকার করে বলে, আপনারা এক্ষুনি সবাই এখান থেকে বেরিয়ে যান, জাস্ট এক্ষুনি। সবাই ভয় বেরিয়ে যায়, কিন্তু ইমাক কিছুই বুঝতে পারছে না। সে বারবারই জিজ্ঞেস করছে, কি হয়েছে আমাকে খুলে বলুন। তখন গ্যাংয়ের অন্য সদস্যরা ইমাককে বের হয়ে যেতে বলে, আর তার ভাইয়ের স্বামীর কাছ থেকে সবকিছু শুনতে বলে। রাতের বেলা আদিল অটোতে করে বাড়িতে আসে, আর সে দেখতে পায় তার পুরো পরিবারকে বাইরে বের করে দেওয়া হয়েছে। তারা সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আদিল যে ওই গ্যাং প্রধানের সাথে কথা বলার চেষ্টা করে যে এগুলো কি হচ্ছে। তখন তাকে একটি এগ্রিমেন্ট পেপার দেখানো হয়। আসলে আদিলের শ্যালক ফজর বড় একটি লোন নিয়েছিল, যার জন্য এই বাড়িটিকে বন্ধক দিতে হয়েছিল। আদিল আক্ষেপ নিয়ে জিজ্ঞেস করে, ফজর তুমি কেন ওই অরেঞ্জ সিটি প্রজেক্টটা নিতে গেলে? ফজর বলে, আমি দুঃখিত, আমি যে কোনো উপায়ে ভাই আপনার টাকাগুলো শোধ করে দিব। আমি আসলে প্রতারণার শিকার হয়েছি। এতক্ষণ পর বড় বোন ইমাক মুখ খোলে। সে তার ছোট ভাইকে বলে, তুই ভুলে যাস না এটা উইস আর আর বাসা, ওরা এখানে বড় হয়েছে আর এখন ওরা তোর জন্য পথে দাঁড়িয়ে আছে। তুই এটা কিভাবে করতে পারলি? ওই লোকগুলো চলে যাবার আগে আদিল তাদের ডাক দেয় আর প্রধানকে বলে, এই বাড়িটা আমার অনেক কষ্ট করে তৈরি করা ছিল। সেই প্রধান আদিলকে বলে, এখানে ভিলে নামি না, লোন নেবার আগে কন্ট্রাক্টে এটা স্পষ্ট করে লেখা ছিল, যদি কন্ট্রাক্ট না থাকতো তাহলে আমি আপনার বাড়িটা কখনোই নিতাম না। এটা বলে লোকগুলো সেখান থেকে চলে যায়। ইমাক অনেক কাজ ছিল আর তার ভাইকে অনেক কথা শোনাচ্ছিল। আদিল তাকে সান্ত্বনা দেয় আর সেখান থেকে নিয়ে যায়। তাদের ব্যাগগুলো বাইরে রাখা ছিল। তারা সবাই মিলে হাতে হাতে ব্যাগগুলো নিয়ে বাড়ি থেকে বের হতে থাকে। আদিল শুধু একবার শেষবারের জন্য বাড়ির দিকে তাকায়। সেখানে বড় করে লেখা ছিল, এই বাড়িটি বিক্রি হবে। এরপর তারা শহরের একটি ছোট্ট
এক রুমের বাসায় এসে আশ্রয় নেয়। আপাতত এখন এটাই তাদের ঠিকানা। বাচ্চারা ঘুমিয়ে পড়লেও স্বামী স্ত্রী পুরো রাত চোখ খুলে শুধু তাকিয়ে থাকে। পরদিন তারা দুজন একজন উকিলের কাছে যায়। সেই উকিল তাদের আশ্বস্ত করে আপনারা আপনাদের বাড়ি ফিরে পাবেন। লোন তো আপনার শালা নিয়েছে, সেজন্য যতই আপনার বাড়ির দলিল দিক না কেন তারা আপনার বাড়ি দখল করতে পারে না। আদিল জিজ্ঞেস করে সবকিছু ঠিক হতে কতদিন লাগতে পারে। উকিল জানে সর্বোচ্চ গেলে 1-2 মাস। দুই স্বামী স্ত্রীর মনের মধ্যে কিছুটা আশা খুঁজে পায়। রাতের বেলা আদিল তার সন্তানদের জানায়, এবার তোমাদের স্কুল ছুটিতে আমরা আমাদের বাড়িতে যাব। এ কথা শুনেই ছোট মেয়ে আরো অনেক খুশি হয়ে যায়, কারণ এখন পর্যন্ত তারা কখনো তার বাবার পুরনো বাড়িতে যায়নি। পরদিন সকালবেলা আদিল তার সকল ওয়ার্কারদের পাওনা বুঝিয়ে দেয়, সেই সাথে 1 মাসের বেতন বেশি দেয়। তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আপনি তো দেউলিয়া হয়ে গিয়েছেন, আপনি আমাদের জন্য এত কিছু কেন করছেন? আদিল বলে, ইটস ওকে, আমার কাছে এটুকু টাকাই ছিল, অন্য ওয়ার্কার সবাই কাঁদছে। আদিল বলে, আবার সবকিছু ঠিক হয়ে গেলে আমরা কোম্পানিটাকে আবার নতুন করে শুরু করব। এখন আমাদের একটি ব্রেক দরকার। সবার কাছ থেকে বিদায় নিয়ে পুরো পরিবার রওনা হয়ে যায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সেই জায়গাটা ছিল রাজধানী জাকার্তা থেকে অনেকটাই দূরে। সেখানে নেই কোনো কোলাহল, চারদিকে সবুজ আর বড় পাইন গাছের সারি। মাইক্রোটি তাদের নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সবাই পুরনো একটি বাড়ি দেখতে পায়, সবাই সেদিকেই তাকিয়ে আছে। ছোট মেয়েটি জিজ্ঞেস করে, বাবা এটাই কি সেই বাড়ি? বাবা উত্তর দেয়, হ্যাঁ। সবাই বাড়ির কাছে যায়। অনেক পুরনো একটি বাড়ি, ভেতরে জায়গায় জায়গায় ধুলোর স্তর পড়ে আছে। উইস তার বাবাকে বলে, বাবা এই বাড়িটি রেখে কি লাভ, এটা তো তুমি বিক্রি করে দিতে পারো। মাইমাক বড় মেয়েকে থামায় আর বলে, এটা তোমার বাবা দাদা সবার বাড়ি, এখানে তোমার পূর্বপুরুষরা থেকেছে। আদিল তার ছোটবেলার বন্ধুকে কল দেওয়ার চেষ্টা করছে, যার দায়িত্বে এতদিন এই বাড়িটি ছিল। কিন্তু এই বাড়িটির অবস্থান তো অনেক প্রত্যন্ত জায়গায়, তাই এখানে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না। শুধুমাত্র উঁচু জায়গায় গেলেই নেটওয়ার্ক পাওয়া যায়। নেটওয়ার্কের জন্য তারা বাইরে বের হয়। বাচ্চা মেয়ে আর এত খোলামেলা জায়গা থেকে খুবই খুশি হয়। সে সাথে সাথে নিচে নেমে খেলতে শুরু করে দেয়, আর তার পিছু পিছু উইসো নামে। দুই বোন মিলে অনেক মজা করছিল। দূরে দাঁড়িয়ে থেকে বাবা মাই দৃশ্য দেখছিল। তারা হয়তো এখন অনেক খারাপ সিচুয়েশনে আছে, কিন্তু তারপরও সন্তানদের খুশি দেখাটা তাদের জন্য অনেক শান্তির। পরদিন থেকে ওই বাড়িটি গোছানোর কাজ শুরু হয়। উইসার আরও বাবা মাকে সাহায্য করছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে আদিলের ছোটবেলার ফ্রেন্ড রমলি আসে। সে সাথে কয়েকজন ওয়ার্কারও নিয়ে এসেছে। আদিল রমলিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। রমলি অনেক সহজ সরল একজন মানুষ। সবাই মিলে ওই বাড়িটি গোছাতে থাকে। উইসার আরার জন্য গাছের সাথে একটি দোলনাও টাঙানো হয়। আরা খুব মজা করে সেই দোলনায় দোল খাচ্ছিল। পরদিন তাদের বাসায় গ্রামের অনেক মানুষ এসেছে। তারা আদিলদের পরিবারের জন্য যে যার জায়গা থেকে বিভিন্ন খাবার রান্না করে নিয়ে এসেছে। গ্রামের মানুষগুলো তো এমনই হয়, আতিথেয়তায় কোনো কমতি নেই। সবাই মিলে একসাথে খেতে বসেছে। আর তখনই সেখানে একজন অদ্ভুত মহিলা আসে। তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। এই মহিলাকে সবাই লোন ওমেন নামে ডাকে। সে গ্রামের সবার কাছে লোন দেয়, আর তার বিনিময়ে সে সুদ নেয়। এটাই তার একমাত্র ইনকামের পথ। আর গ্রামের কম বেশি সবারই তার কাছ থেকে টাকা ধার নেওয়া আছে। লোন ওমেন নিজ থেকেই আদিলদের পরিবারের সাথে পরিচিত হয় আর নিজে নিজেই খাবার খেতে থাকে। উইস গাছের উপরে বসে ফোনে ইন্টারনেট ইউজ করছিল, আর তখনই পাশে ঝোলানো তার বাবার ফোনে কল আসে। উইস দৌড়ে তার বাবার কাছে আসে আর বলে, তোমার ফোনে কল এসেছে। উইসের বাবা দৌড়ে সে গাছের কাছে যায়, আর সে দ্রুত গাছের উপরে উঠে ফোনটি রিসিভ করে। কলটি ছিল সেই লয়ারের। সে উইসের বাবাকে জিজ্ঞেস করে, আপনি যে আপনার শালাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন সেটা তো আমাকে বলেননি। উইসের বাবা বলে, হ্যাঁ আমি দিয়েছিলাম। নিচে ইমা, কারা আর উইস আদিলের মুখের দিকে তাকিয়েছিল। তারাও একটি খবর শোনার অপেক্ষায় আছে। আদিল আমতা আমতা করছিল। অপর প্রান্ত থেকে উকিল জানায়, এখন আর আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কিন্তু আদিল তার পরিবারের মন ভাঙতে দিতে চায় না। সে নিজ থেকে হেসে বলে, আমি অনেক লাকি যে আমি আপনার মতো একজন উকিল পেয়েছি, না হলে আমার এত বড় উপকার হতো না। সে ফোনটি রেখে দেয়। উইস জিজ্ঞেস করে, বাবা ভালো খবর রয়েছে? চোখে এক বিস্ময় আর মুখে এক ফেক হাসি দিয়ে বাবা উত্তর দেয়, আমরা আমাদের বাড়িটা খুব তাড়াতাড়ি ফিরে পাবো। দুই বোন খুবই খুশি হয়ে যায়, কিন্তু ইমাক তার স্বামীর কৃত্রিম হাসিটা বুঝতে পারে। সে বুঝে যায় অপর প্রান্ত থেকে কোনো ভালো খবর আসেনি। ওই দিন রাতের বেলা খাবার টেবিলে সবাই বসেছিল। উইস বলে, আজ তো আমাদের সেলিব্রেট করার কথা, সবাই এমন চুপচাপ কেন রয়েছে? তখন মা ইমাক ছোট মেয়েকে বলে, তুমি এখন ঘুমাতে যাও মা। আরা ঘুমাতে চলে যায়। তখন বাবা আদিল তার বড় মেয়েকে বলে, উইস দেখো, তুমি আমাদের পরিবারের বড় মেয়ে, এখন তুমি অনেক বড় হয়েছো, তোমার অনেক দায়িত্ব। শোনো, এখন থেকে আমাদের এখানেই থাকতে হবে। আমরা কোথাও যাচ্ছি না, আর বাড়িটাও ফেরত পাচ্ছি না। তোমাদের এখানকারই একটি স্কুলে ভর্তি করে দিব। হ্যাঁ, সেই স্কুল হয়তো জাকার্তার মতো অত সুন্দর বা উন্নত না, কিন্তু এখানেও পড়ানো হয়। তোমাকে তোমার বোনকে আগলে রাখতে হবে, তোমাকে সকল সিচুয়েশন ম্যানেজ করতে হবে। পরদিন উইস তার বাবার সাথে সেই নতুন স্কুলে যায়। তার কাছে সবকিছুই একদম অপরিচিত। সে ক্লাসরুমে প্রবেশ করে। পেছন থেকে একটা মেয়ে এসে জিজ্ঞেস করে, তোমার নাম কি উইস? তোমরা কি বড়লোক থেকে গরিব হয়ে গিয়েছো? সবাই খুব সিম্পলি কথা বলতে থাকে। উইস অনেক লজ্জা পাচ্ছে। তখন একে একে সবাই উইসের সাথে পরিচিত হয়। প্রথমে পরিচিত হয় ইমা, আর এই ছেলেটির নাম ডেনি, আর এই ফানি ছেলেটির নাম হচ্ছে আন্ডি। সেও এসে উইসের সাথে পরিচিত হয়। এরপর ডেনি এসে উইসের সাথে পরিচিত হতে, যেটা দেখে অন্য বছর ও বলে চিৎকার করে ওঠে, কারণ ডেনি খুব লাজুক ছিল আর সে উইসকে দেখে খুবই লজ্জা পাচ্ছে। এদিকে আমরা একজন হতাশাগ্রস্ত বাবা, একজন হতাশাগ্রস্ত স্বামীকে দেখতে পাই, যে একসময় একটি বড় কোম্পানির মালিক ছিল, যে অনেক লোকের বেতন দিত। তার হাতে আজ বায়োডাটার ফাইল। আদিল বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেয় একটি চাকরির জন্য, কিন্তু এই বয়সে কেউই
তাকে চাকরিতে নিতে রাজি না। এক বুক ভরা হতাশা নিয়ে যখন সে রাতে বাসায় ফিরে আসে, স্ত্রী ইমাক তার কাছে থাকা স্বর্ণের গয়নাগুলো স্বামীকে দেয় আর বলে, আমার কাছে এগুলোই আছে, এগুলো বিক্রি করে কিছু একটা চেষ্টা করো। আদিল ভারাক্রান্ত কণ্ঠে বলে, ওগুলো তোমার কাছেই রেখে দাও। ইমাক বলে, তাহলে আমরা কিভাবে চলবো? দৃশ্য পরিবর্তন হয়। একটি কনস্ট্রাকশন সাইটে শ্রমিকরা কাজ করছিল। সেখানে আদিল আর তার ফ্রেন্ড রমলি একজন লোকের পাশে বসে আছে। এই লোকটি ছিল রমলির বস। রমলি তার বসকে অনেক বোঝাচ্ছে এখানে আদিলের একটি চাকরির জন্য। সে আদিলের অনেক প্রশংসা করে যে আদিল যে কোনো কাজ করতে পারে। আদিল ও লোকটিকে জানায় জাকার্তায় তার কনস্ট্রাকশন কোম্পানি ছিল, তার কনস্ট্রাকশন সম্পর্কে ভালোই ধারণা আছে, কিন্তু আদিল এখানে ওয়ার্কারের কাজ করতে চায়। রমলি তার বসকে জানে এখন আদিলের টাকার ভীষণ প্রয়োজন। শেষমেশ রমলির বস রাজি হয়। আদিল এখন এখানে ওয়ার্কার হিসেবে কাজ করবে। দুই বন্ধু খুশিতে হাত মেলায়। সহজ সরল রমলি জানে না আদিল আসলে বড় একটি কোম্পানির মালিক ছিল। এরপর থেকে শুরু হয় আদিলের অক্লান্ত পরিশ্রম। এই কাজ তাকে কোনোদিন করতে হবে তা সে হয়তো কল্পনায়ও ভাবেনি। কিন্তু এটি সত্যি কথা হচ্ছে, প্রশ্ন যখন পরিবারের, বাবাদের তখন লজ্জা থাকে না। সারাদিনের কষ্ট শেষে আদিল বাড়ি ফিরে আসে। আজ ছোট মেয়ে আরার জন্মদিন ছিল, কিন্তু এবার তারা বাজার থেকে না ছোট একটি কেক দিয়ে সেলিব্রেট করে। আরা তার বাবাকে জানে, বাবা আমাদের নতুন স্কুলের কালচারাল ডে রয়েছে, সেখানে আমাকে একটি গাছের কস্টিউম কিনতে হবে। আদিল বলে, কোনো সমস্যা নেই মা, আমি তোমাকে কিনে দিব। এরপর একাকি ওয়াইফ ইমাক আদিলকে বলে, আমাদের তো ঠিক মতো খাবার টাকাই নেই, তুমি মেয়ের কস্টিউম কোথা থেকে কিনে দিবে? আদিল বলেও আমি কোনোভাবে ম্যানেজ করে নিব। ইমাক চলে যায়। একজন বাবা হাজারো বোঝা কাঁধে নিয়ে অপলক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে। ফ্যামিলিকে আর একটু বেশি সাপোর্ট দেওয়ার জন্য পরদিন থেকে আদিল ওভারটাইম কাজ করা শুরু করে। আর অতিরিক্ত কাজের ফলাফল আদিল দোতলা থেকে নিচে পড়ে যায়, যার ফলে তার একটি পা ভেঙে যায়। আদিল তার স্ত্রীকে সান্ত্বনা দেয়, আমি অন্য কোনো কাজ খুঁজে নিব, তুমি চিন্তা করো না। ইমাক খুব ভালোভাবে বুঝতে পারে তার স্বামীর অবস্থা। সে রাতের বেলা নিজ হাতে বাসায় আলুর চিপস বানাতে থাকে। আর পরদিন সে চিপস ভর্তি ব্যাগ হাতে আমরা উইস্কি দেখতে পাই। সে তার বন্ধুদের কাছে খুব নিচু গলায় জিজ্ঞেস করছে, তোমাদের কি কারো চিপস লাগবে? কিন্তু কেউ তেমন কোনো আগ্রহ দেখায় না। আসলে উইসের খুবই লজ্জা লাগছে, পরিবারের জন্য তাকে চিপস বিক্রি করতে হচ্ছে। বিষয়টি দূর থেকে তার বান্ধবী ইমা দেখতে পায়। সে উইসের কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি আসলেই চিপস বিক্রি করছো? উইস বলে, এছাড়া আমার আর কি করার আছে, আমি কোনোভাবে আমার বাবা মাকে সাপোর্ট করতে চাই। ইমা জিজ্ঞেস করে, এক প্যাকেট কয় টাকা? উইস বলে, 5 টাকা। ইমা তখন চিৎকার করে বলতে থাকে, এই যে এদিকে সবাই আসো, এক প্যাকেট হাতে বানানো আলুর চিপস মাত্র 10 টাকা। সকল বন্ধু বান্ধব বাইরে থেকে সেখানে ছুটে আসে, সবাই চিপস কিনতে শুরু করে। উইস জিজ্ঞেস করে, তুমি 10 টাকায় কেন বিক্রি করছো? ইমা বলে, এই চিপসের মূল্য 5 টাকা অনেক কম হয়ে যায়। মুহূর্তের মধ্যে উইসের ব্যাগ প্রায় খালি হয়ে যায়। ইমার তার বন্ধুরা উইসকে ভরসা দেয়। উইস নিজেকে এখন আর ছোট মনে করছে না। সে নিজের মধ্যকার জড়তা কাটিয়ে উঠে চিৎকার করে বলে, এক প্যাকেট হাতে ভাজা আলুর চিপস মাত্র 10 টাকা। কিছুক্ষণের মধ্যে টিচার ক্লাসে চলে আসে। আজ ক্লাসের টপিক ছিল ইংলিশের নিজের পরিচয় দেওয়া। তো প্রথমে টিচার ড্যানিকে বলে নিজের পরিচয় দিতে, আর সে আমতা আমতা করতে থাকে। তখন ক্লাসের অন্য বাচ্চারা হেসে দেয়। এরপরে আসে এন্ডির পালা। সে শুধু ভাঙা ভাঙা গলায় নিজের নামটাই বলতে পারে, মাই নেম ইজ এন্ডি। এছাড়া সে আর কিছুই বলতে পারে না। শিক্ষক তখন উইসকে বলে, উইস তুমি কি একটু বলে শোনাবে? উইস তো জাকার্তা ইংলিশ মিডিয়ামে পড়তো। সে অনেক সুন্দর করে নিজের ইন্ট্রোডাকশন দেয়, যেটা শুনে ক্লাসের সকল বাচ্চারা মুগ্ধ হয়ে যায়। উইস এত সুন্দর করে ইংলিশ কিভাবে বলে, যেন সে মাতৃভাষা বলছে। শিক্ষক তাকে তার বলা কথাগুলো ব্ল্যাকবোর্ডে লিখতে বলে। উইস ব্ল্যাকবোর্ডে লিখতে যায়। উইসের পেছনে হালকা হালকা রক্তের ছাপ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিসের। তখন পেছন থেকে বাচ্চারা অনেক মজা নেয়। এই দিন উইসের মনটা একদম ভেঙে গিয়েছিল। তার বাবার বর্তমান অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ, সে নিজের মেয়ের প্যাড আনতে ভুলে গিয়েছে। উইস রাগ করে বাড়িতে চলে আসে। আর সে তার বাবার সামনে থেকে রাগ করেই দোতলায় চলে যায় আর নিজের বিছানার উপরে উপুর হয়ে কাঁদতে থাকে। বাবা তার ক্রেস্টে ভর দিয়ে দিয়ে উপরে যায় আর খাটের এক কর্নারে বসে জিজ্ঞেস করে, মা তোর কি হয়েছে? উইস বারবার বলে, বাবা তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। বাবা খুব শান্ত গলায় বলেন, আমাকে তো বলবি মা, না হলে আমি কিভাবে বুঝবো? ইউস তখন উঠে কাঁদতে কাঁদতে বলে, বাবা তুমি কবে বুঝেছো আমাদের? তুমি যদি আমাদের বুঝতে, আমরা এখন জাকার্তায় থাকতাম। তুমি আমাদের প্রমিস করেছিলে আমরা এখানে মাত্র কয়েকদিনের জন্য এসেছি, কিন্তু এখন আমাদের এখানে স্থায়ীভাবে থাকতে হচ্ছে। তুমি কখনোই আমার বার্থডে পার্টিতে ঠিক সময় আসোনি। অনেক প্রমিস করেছো বাবা, কিন্তু তুমি কোনো প্রমিস রাখতে পারোনি। আই জাস্ট হেট ইউ বাবা। চারদিকে একদম নীরব হয়ে যায়। দরজার ওপাশ থেকে ইমাক তার স্বামীর মুখের দিকে তাকায়। আদিলের মাথাটা মুহূর্তের মধ্যে সন্তানের কাছে নিচু হয়ে যায়। তার কাছে কোনো উত্তর নেই। সে চুপচাপ উঠে দাঁড়ায় আর নীরবে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যেই দেখা যায় মা ইমাক উইসকে হাতে বানিয়ে কিছু প্যাড দিয়েছে। উইস এখন অনুতপ্ত। মা ইমাক উইসকে বোঝায়, মা তুমি ভালো করে জানো আমাদের পরিবারের এখন অনেক খারাপ সময় যাচ্ছে। তুমি তোমার জায়গা থেকে যথেষ্ট করছো, যেটা হয়তো তুমি বা আমরা কখনোই আশা করিনি। এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমাদের পরিবারের জন্য সব থেকে বেশি কে করছে জানো? সব থেকে বেশি চিন্তা করে কে জানো? তোমার বাবা। বাবাকে কষ্ট দিও না। আজ রাতে খাবার সময় বাবাকে সরি বলো। রাতের বেলা খাবার টেবিলে বাবা প্রথমে খাবারটা মেয়ের প্লেটে
প্লেটেই তুলে দেন। উইস তখন খুব ধীর গলায় বলে, বাবা তুমি আমাকে আমার ব্যবহারের জন্য ক্ষমা করে দাও। বাবা মাথা নাড়েন। আমরা বুঝতে পারি তার বুকের উপর থেকে একটি বোঝা নেমে গিয়েছে। ইমাক সেখানে আসলে আদিল তাকে খেতে বসতে বলে। ইমাক তখন আদিলের সামনে একটি প্রেগনেন্সি টেস্টিং কিট রাখে। ইমাক প্রেগনেন্ট। মুহূর্তের মধ্যে ওখানে এক নীরবতা নেমে আসে। আদিল একদম চুপচাপ, ইমাকের চোখেও পানি। তখন নীরবতা ভেঙে আদিল তার ছোট মেয়েকে ডাক দেয়। আরা দৌড়ে আসে বাবার কাছে। বাবা আরাকে বলে, আমাদের পরিবারের নতুন এক সদস্য আসছে, তোমার ছোট ভাই অথবা বোন, তুমি তাকে উইশ করবে না? আরা তো এই খবর শুনে মহা খুশি। সে তো এমনটাই চাইতো, তার একটি ছোট ভাই বোন থাকুক। এই পরিবারটি মুহূর্তের মধ্যে হাসিতে খুশিতে মেতে ওঠে। সিচুয়েশন যতই খারাপ হোক না কেন, পরিবারের লোকগুলো এক থাকলে সব জায়গায় সুখ খুঁজে পাওয়া যায়। পরদিন সকালবেলা বড় মেয়ে উইস মাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছে। আদিল আর আরা তাদের বিদায় দেয়, কিন্তু উইস আজও চিপস নিতে ভুলেনি। সে এগুলো বিক্রি করে বাসায় ফিরবে। ওই দিন বিকেলবেলা উইস গাছের উপরে বসে তার বান্ধবীর সাথে কথা বলছিল। এই বান্ধবী উইসের পুরনো স্কুলের, তারা বেস্ট ফ্রেন্ড ছিল। সেই বান্ধবী উইসকে জানায় সামনে একটি ডান্স কম্পিটিশন রয়েছে, যেখানে প্রথম হতে পারলে 50,000 টাকা পুরস্কার পাওয়া যাবে। তুই কি আসবি? উইস এটা শুনে তো খুবই খুশি হয়ে যায়, কারণ তার পরিবারের তো এখন টাকার ভীষণ প্রয়োজন। রাতের বেলা উইস তার মায়ের সাথে হিসেব নিকেশ করার সময় সে তার বাবা মাকে বলে, আমি একটু আমার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে জাকার্তায় যেতে চাই। কিন্তু বাবা মুখের উপরই না করে দেয়। উইস বলে, আমি দিনে যেয়ে দিনে চলে আসবো। মা জিজ্ঞেস করে, তোমার বান্ধবীর নাম কি? উইস তার বান্ধবীর নাম বলে। মা উইসকে বলে, আমি ওর মায়ের সাথে কথা বলবো। কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা বাবা বলে, কোনো দরকার নেই। তখন উইস রাগ করে বলে, বাবা মা তো রাজি হচ্ছে, তুমি কেন এমন করছো? বাবা বলেন, আমি চিন্তা ভাবনা করেই বলছি, তোমাকে যেতে হবে না। উইস তখন রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। ইমাক তার হাজবেন্ডকে বলে, দেখো ওরা বড় হচ্ছে, এই সিচুয়েশন ওরা একদিনে খাপ খাইয়ে নিতে পারবে না। আদিল বলে, কিন্তু ওদের তো চেষ্টা করতে হবে, ওদের বোঝাতে হবে। ইমাক বলে, তোমার মেয়েরা যথেষ্ট বোঝে। আদিল বলে, দেখো তোমার শরীর খারাপ, উইস একা একা জাকার্তে গেলে তুমি অনেক টেনশন করবে, যেটা আমি চাই না। ইমাক তার স্বামীকে ভরসা দেয়, তুমি এত টেনশন করো না, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবে সময় কাটতে থাকে। আদিল এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তার বন্ধু রমলি তাকে বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। আদিল এখন ক্রেস ছাড়াই হাঁটতে পারবে। আদিল মূলত এখন থেকে উবারের মতো একটি রাইড শেয়ারিং কোম্পানিতে ভাড়ায় গাড়ি চালাবে। তাই সে ছোট একটি স্কুটি কিনেছে। আর এই ছোট স্কুটি নিয়ে পরিবারের সবাই অনেক খুশি। তারা হয়তো এখন ভুলেই গিয়েছে তাদের একসময় মস্ত বড় গাড়ি ছিল। সুখ বিষয়টাই আপেক্ষিক, যে সুখ অনেক সময় বড় গাড়িতে পাওয়া যায় না, সেই সুখ কোনো এক সময় এমন ছোট একটি স্কুটিতেও পাওয়া যায়। পরদিন সকালবেলা বাবা উইসকে স্কুলের সামনে নামিয়ে দেয়। উইস চিপসের ব্যাগ নিয়ে ভেতরের দিকে চলে যায়। বাবা দূর থেকে মেয়েকে ফ্লাইং কিস দেয়, কিন্তু উইস চুপচাপ স্কুলের মধ্যে ঢুকে যায়। বাবা মনে মনে কিছুটা কষ্ট পান। তারপর তিনি বেরিয়ে পড়েন রাইড শেয়ারিং করতে। এদিকে ক্লাসরুমে বসে উইস কানে হেডফোন লাগিয়ে ডান্সের ভিডিও দেখছিল। সে মাঝে মাঝেই হাসছিল। টিচার এটা লক্ষ্য করেন। কিছু সময় পরে তিনি উইসের পাশে এসে দাঁড়ান আর তার ফোনটা তিনি নিয়ে নেন। উইসের বাবা মাকে বিষয়টা জানানো হয়। ওই দিন রাতের বেলা উইসের বাবা উইসকে অনেক বকা দেয়, বলে তোমাদের পড়াশোনার জন্য এত কষ্ট করছি আর তোমাদের কাছে সবকিছু ফান মনে হচ্ছে, পড়াশোনাটা সিরিয়াস ভাবে করছো না। উইস তার বাবা মাকে সরি বলে। ছোট মানুষ আরা দূর থেকে তার বাবার দিকে তাকিয়েছিল। পরদিন বাবা যখন আরাকে নিয়ে স্কুলে যাচ্ছিল, তখন হঠাৎই তাদের বাইকের চাকাটা পাংচার হয়ে যায়। আরা পাশেই খেলছিল। সে তখন তার বাবাকে বলে, বাবা আমি চাই না আমার আর বার্থডে আসুক, আমি সবসময় 7 বছরই থাকতে চাই। বাবা জিজ্ঞেস করে, এমনটা কেন বলছো? আরা বলে, বাবা আমার যদি 13 বছর হয় তাহলে তো তুমি উইসাপুর মতো আমাকেও বকাঝকা করবে, আমি তোমাকে রাগান্বিত ভাবে দেখতে চাই না। ছোট বাচ্চার এই কথায় বাবা কি উত্তর দিবে তা বুঝতে পারে না। বাবা শুধু অপলক দৃষ্টিতে দূর আকাশের দিকে তাকিয়ে থাকেন। এদিকে উইস তার ব্যাগের মধ্যে তার পুরনো স্কুলের ডান্সের পোশাকটি দেখছিল। সে আজ কাউকে না জানিয়ে জাকার্তায় যাবে, আর সেই কথা সে বন্ধুদের জানায় এবং তাদের নিষেধ করে তার বাবা মাকে জানাতে। সে সন্ধ্যের আগেই ফিরে আসবে। ড্যানি জানে এখন উইসের কাছে ফোন নেই, তাই উইস যাবার সময় ড্যানি তার ফোনটা উইসকে দেয় আর বলে, এটা তোমার পথে দরকার হতে পারে। উইস ফোনটি নিয়ে চলে যায় আর ড্যানি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দৃশ্য চলে আসে জাকার্তায়। উইস তার পুরনো স্কুলের করিডোর ধরে হাঁটছে। সে একটি প্র্যাকটিস রুমের সামনে এসে দাঁড়ায় আর নক করলে দরজাটা ভেতর থেকে খুলে দেয় তারই বেস্ট ফ্রেন্ড। এতদিন পর দুজন দুজনকে দেখে জড়িয়ে ধরে। তারা দুজন অনেক খুশি, কিন্তু হুইস লক্ষ্য করে তাদের টিমের নাচের ড্রেসটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন সেটা পিঙ্ক কালার। তার অন্য 2 ফ্রেন্ড এসে তাকে জড়িয়ে ধরে। তারপর তারা আরেকটি মেয়েকে ডাকে। সেই মেয়েটি বসে বসে ইয়ারফোনে গান শুনছিল। উইসের বান্ধবী তখন উইসকে জানায়, তোমার জায়গায় এখন ও জয়েন করেছে। উইসের মনটা মুহূর্তের মধ্যেই খারাপ হয়ে যায়। এখানে সে এসেছিল একটি আশায়, যদি ডান্স কম্পিটিশনে জিততে পারে তাহলে কিছু টাকা পরিবারকে দিতে পারবে। কিন্তু সময়ের সাথে আসলে বন্ধুত্ব রিপ্লেস হয়ে যায়, কারো জায়গায় আসলে কখনো ফাঁকা থাকে না। উইস তখন তার বেস্ট ফ্রেন্ডকে বলে, আমি খুশি হতাম তোমাদের প্রোগ্রামে থাকতে পারলে, কিন্তু আমাকে এক্ষুনি যেতে হবে, আমার কাল স্কুলে একটি পরীক্ষা রয়েছে। উইস আসলে মিথ্যে বলে সেখান থেকে চলে আসে। আর গভীর রাতের বেলা যখন সে বাসায় পৌঁছায়, তার বাবা মা তার উপরে প্রচন্ড রেগেছিল। দুজনের কেউ তার সাথে কোনো কথা বলছে না। উইস মাথা নিচু করে তার বাবা মাকে সরি বলে, কিন্তু দুজনই কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চুপচাপ উঠে যায়। আসলে তারা
তারা তাদের মেয়ের উপরে অনেক কষ্ট পেয়েছে। উইস রাতের বেলা আয়নার সামনে দাঁড়িয়ে তার চুলগুলো নিজে নিজেই কাটছিল। ছোট বোন এসে বড় বোনকে সান্ত্বনা দেয়। দুই বোন দুজনকে অনেকক্ষণ জড়িয়ে ধরে কাঁদে। তারা দুজনেই ভালো করে জানে তাদের বাবা মা এখন কতটা সমস্যায় আছে। পরদিন সকালবেলা যখন উইস বাসা থেকে বের হচ্ছিল, তার মা জিজ্ঞেস করে, তোমার চুলে কি হয়েছে? উইস বলে, তেমন কিছু না, আমি নিজে নিজে কেটেছি। ইমা আদিলের মুখের দিকে তাকায়। উইস সেখান থেকে হেঁটে বেরিয়ে যায়। ওই দিন ক্লাসে যখন উইস পড়া বলছিল, তখন টিচারও বিষয়টি লক্ষ্য করে। সে উইসকে জিজ্ঞেস করে, তোমার চুলে কি হয়েছে? তখন উইসের বন্ধুরা এক একজন নিজেদের উপরে দোষ নিচ্ছিল। ড্যানি বলে, আমি উইসের চুলে চুইনগাম লাগিয়ে দিয়েছিলাম, তাই জন্য বাধ্য হয়ে উইসকে ওভাবে চুল কাটতে হয়েছে। ইমাও বলে, এটা সত্যি, আমি ড্যানির সাথে ছিলাম। তখন ফানি ক্যারেক্টার এন্ডি দাঁড়িয়ে বলে, আর এই সকল আইডিয়া ছিল আমার। আর এটা বলে সে হাসতে থাকে। এই বাচ্চাগুলো আসলে উইসের জন্য ইচ্ছে করেই মিথ্যে বলেছে, যাতে টিচার উইসকে কিছু না বলে। তাই টিচার বাধ্য হয়ে চারজনকে শাস্তি দেয়। তারা চারজনই বাইরে দাঁড়িয়ে আছে। তারা নিজেদের মধ্যে গল্প করছিল আর হাসাহাসি করছিল। টিচার একবার এসে তাদের পাশ থেকে ঘুরে যায়। আমরা বুঝতে পারি এরা চারজন এখন বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে। পরদিন টিচার উইসের বাবাকে স্কুলে ডেকে পাঠায়। টিচার উইসের বাবাকে বলে, দেখুন উইস অনেক ভালো একটি মেয়ে, যেমন পড়াশোনায় তেমন মানুষ হিসেবে, কিন্তু ওর এই কয়েকদিনে যেটা বুঝতে পারলাম, ওকে আপনি জাকার্তায় নিয়ে যান। ওর এখানে মানিয়ে নিতে অনেক কষ্ট হচ্ছে, এতে ওরই ভালো হবে। ওই দিন বাসায় ফেরার পর মা উইসের চুলগুলো খুব সুন্দরভাবে কেটে দেন। বাবা আদিল কিছু একটা চিন্তা করছে। সে সন্ধ্যাবেলায় তার এক রাইড শেয়ারিং ফ্রেন্ডকেও বলে, আমার মনে হয় পরিবার নিয়ে জাকার্তায় মুভ করা উচিত। সেই ফ্রেন্ড আদিলকে বলে, কি দরকার, ওরা তো ওখানেই ভালো আছে। আদিল আক্ষেপ নিয়ে বলে, তোমার তো এখনো পরিবার হয়নি, যখন পরিবার প্রধান হবে তখন বুঝবে তোমাকে কত অসম্ভবকেও সম্ভব করতে হবে। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই আদিলদের বাসার সামনে বড় একটি বাড়ি বিক্রির পোস্টার টানানো হচ্ছে। সেই লোনম্যান আদিলকে এই বাড়িটি বিক্রি করতে সাহায্য করছে। উইস আর তার বন্ধুরাও সেখানে এসেছে। উইস শুধু চুপচাপ তার বাবার দিকে তাকিয়েছিল। এরপর সে তার বন্ধুদের নিয়ে ভেতরে যায়। তারা তাদের প্রিয় গাছতলায় আড্ডা দিচ্ছিল। তারা সবাই একসাথে গিটার বাজিয়ে গান গাচ্ছিল। উইসের মুখে হাসি ফোটে। আদিল তাদের পূর্বপুরুষদের বাড়িটি শেষবারের মতো খুব ভালোভাবে দেখছিল। ছোট মেয়েরা বাড়ির দেওয়ালে কয়েকটি গাছের ছবি এঁকেছে। সব থেকে ছোট গাছটি হচ্ছে সে, এরপরে উইস, তারপরে মা ইমাক। আর সে তার বাবাকে বলে, সব থেকে বড় গাছটি হচ্ছে তুমি, আমাদের সবাইকে ছায়া দিয়ে আগলে রাখো। লাস্ট কয়েক মাসে এই ঘরে এই পরিবারটি সুখের সংসার বনেছে, কিন্তু তারপর আদিল পরিবারকে আরেকটু ভালো রাখার উদ্দেশ্যে আবারও জাকার্তায় ফিরতে চায়। কাকডাকা ভরে বাবা আদিল কাজে বেরিয়ে যায়। দুই বোন তখনও ব্যালকনিতে গল্প করছিল। ছোট মানুষ আরা তার বড় বোনকে বলে, আপু একটা জিনিস জানো, এই বাসাটা ছোট হলেও এখানে অনেক শান্তি। আমাদের আগের বাসাটা অনেক বড় ছিল, আমরা আলাদা আলাদা রুমে থাকতাম, কিন্তু আমরা দুজন এখন একটি রুম শেয়ার করে থাকি। আপু আমার কাছে এটাই ভালো লাগে, এই বাড়িটাকে আমি অনেক মিস করব। পরদিন একটি ধনী কাপল আসে বাড়িটি দেখতে। তাদের বাড়িটি দেখে পছন্দ হয়, তারা এই বাড়িটি কিনতে রাজি হয়। লোনম্যান তো মহা খুশি। উইস আর আরা দূর থেকে সকল কথাই শুনছিল। ওই কাপলদের বাচ্চারা নতুন প্রপার্টি নিয়ে ব্লক করছিল। এরপর শুরু হয় পেপার ওয়ার্ক। আদিল ফাইনাল সাইনটি করার আগে ইমাক তাকে জিজ্ঞেস করে, তুমি শেষবারের মতো আরেকবার ভাবো। আদিল এক সেকেন্ড চুপ থাকে, তারপর সে দ্রুত সাইন করে দেয়। আর ফাইনাল দলিলটি বুঝিয়ে দেবার সময় উইস আর আরা এসে সেটি নিয়ে চলে যায়। সেখানে বসে থাকা কেউই কিছু বুঝতে পারে না। আদিল খুবই লজ্জিত হয়। সে রাগে একদম চুপচাপ বসে থাকে। পরের দৃশ্যে দেখা যায় ওই লোকগুলো চলে যাচ্ছে। আদিল একদম চুপচাপ। সে বাসায় ঢোকার পর বাচ্চা মেয়ে আরা বলে, বাবা আমরা এখন এই বাড়িতেই থাকতে চাই, এই বাড়িকেই আমরা ভালোবাসি। আদিল এবার নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে তার বাচ্চাদের উপর অনেক চিল্লাচিল্লি করতে থাকে। সে বলে, আমরা এখন গরিব হয়ে গিয়েছি, ব্যাংক্রাফট হয়ে গিয়েছি, কিন্তু তার মানে এই না যে আমরা মানুষ হিসেবে গরিব হয়েছি। আমরা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা ভুলে গিয়েছি। তোমরা দুজনে আজ যেটা করেছো, তাতে ওই মানুষগুলোর সামনে আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। আমি যে এত কষ্ট করি, কাদের জন্য করি? এই বাড়িটা তো আমার পূর্বপুরুষদের, মায়াটা তো আমার বেশি, কিন্তু আমি সবকিছু করি তোমাদের জন্য, তোমাদের একটু কিভাবে ভালো থাকা যায়। আর দিন শেষে তোমরা আমাকে অপমান করলে। জীবনে এত কিছু হয়ে যাবার পরে এই প্রথম আমরা বাবা আদিলের চোখে পানি দেখলাম, কারণ বাবারা সহজে কাঁদতে জানে না। উইস তখন তার বাবাকে বলে, বাবাই সবকিছুর জন্য কে দায়ী, আমি আরা নাকি মা? ইনডাইরেক্টলি উইস তার বাবাকেই দায়ী করে। আদিল একদম চুপ হয়ে যায়। সে যে কিছুটা দূরের একটি চেয়ারে বসে পড়ে। তখন পরিবারের এক এক করে সবাই তার পাশে আসে আর তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হ্যাঁ, এটাই পরিবার। জীবনের কান্নার কঠিন মুহূর্তগুলোতে আপনি শুধু পরিবারকেই পাশে পাবেন। সুসময় আপনার বন্ধুর অভাব হবে না, কিন্তু আপনার চোখের পানি মোছানোর জন্য শুধু এই পরিবারই থাকে। পরদিন আদিলরা লোনম্যানকে বাসায় দাওয়াত দেয়। তারা আসলে চাচ্ছে ডিলটা ক্যান্সেল করতে, কিন্তু অলরেডি অ্যাডভান্সের টাকা নেওয়া হয়েছে। আদিল আর রিমাক দুজনে খুবই কনফিউজড এই বিষয়টা জানাতে। তারা দুজনেই বুঝতে পারছে না যে কিভাবে কথাটা শুরু করবে। একজন আরেকজনকে ইশারা করে। তখন ইমাক লোনম্যানকে বলতে শুরু করে এই ডিলটা ক্যান্সেল করার জন্য। আর এটা শুনে লোনম্যান অনেক ক্ষেপে যায়। সে বলে, এটা অসম্ভব, অ্যাডভান্সের টাকা নেওয়া হয়েছে, কন্ট্রাক্টে সাইনও করা হয়েছে, এখন
কোনোভাবেই সম্ভব না। তখন বাচ্চা মেয়ে আরা কান্না করে দেয়। বাচ্চা মেয়েটির কান্না দেখে লোনোম্যান বলে আচ্ছা দেখা যাক কি করা যায়। তখন লোনোম্যানও কাঁদতে থাকে। সেও বলে আমিও চাই না তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে গেলে তোমাদের অনেক মিস করব। এত ভালো ভালো খাবার আমি কোথায় খেতে পাবো। পরদিন দেখা যায় আদিল আর লোনোম্যান মিলে দেখা করতে গিয়েছে সেই কাপলের সাথে, যাদের কাছ থেকে আদিল বাড়ির জন্য অ্যাডভান্স টাকা নিয়েছে। লোনোম্যান আদিলকে ইশারা করে সবকিছু খুলে বলার জন্য। আদিল খুব বিনয়ের সাথে বলতে শুরু করে, ম্যাম প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আমরা বাড়িটা বিক্রি করতে চাচ্ছি না। এদিকে আজ ছিল লুইসের 14তম জন্মদিন। মা বাসায় নিজ হাতে মেয়ের জন্য জন্মদিনের কেক বানিয়েছেন, কিন্তু হঠাৎ ইমাকের হাত থেকে কেকটি নিচে পড়ে যায়। ইমাকের পেইন শুরু হয়েছে। উইস আর আরা যেয়ে তার মাকে ধরে ফেলে। অন্যদিকে সেই মহিলা আদিলকে বলছে, আপনি তো সবকিছু পড়েই কন্ট্রাক্টে সাইন করেছিলেন, লেখাগুলো তো নিশ্চয়ই পড়েছেন। মহিলাটি বলে তো কথা বাড়িয়ে লাভ কি, এই ডিল ক্যান্সেল করতে হলে আপনাকে জরিমানা দিতে হবে। লোনোম্যান ওই মহিলাকে বলে এটা কেমন কথা, ওরা এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছে। তখন আদিল ধীর গলায় বলে, ম্যাম আমাকে একটু সময় দিন, আমি আপনার জরিমানা দিয়ে দিব। এদিকে উইস রমলিকে ফোন করে তার মায়ের কথা জানায়। রমলি সাথে সাথে ছুটে আসে আর ইমাককে নিয়ে সবাই মিলে মেইন রাস্তার দিকে যাচ্ছিল। রমলির অনেক কষ্ট হচ্ছিল, তারপরও সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করছিল। অন্যদিকে আমরা বুঝতে পারি ওই মহিলা আদিলের সরলতায় মুক্ত হয়ে তার বাড়িটা ফিরিয়ে দিয়েছে। এদিকে রমলি আর সামনের দিকে এগোতে পারছে না, কিন্তু এরই মধ্যে দেখা যায় গ্রামের লোকজন মাইক্রো নিয়ে হাজির, তাও একটি না দুটি। শহরে হয়তো পাশের বাসায় কে থাকে আমরা জানি না, কিন্তু গ্রামে বিপদে পড়লে এমন অনেক মানুষই এগিয়ে আসে। এরই মধ্যে আদিলের ফোনে কল আসে। সে সাথে সাথে ছুটে হসপিটালে চলে আসে। কেবিনের বাইরে সবাই অপেক্ষা করছিল। উইস তার বাবাকে দেখা মাত্রই কান্না করে দেয়। বাবা উইসকে জড়িয়ে ধরে বলে ইটস ওকে, কিছুক্ষণের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে মা। দৃশ্য পরিবর্তন হয়। সবাই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তখন কেবিন থেকে আদিল বের হয় আর উইস আর আরাকে ডাক দিয়ে বলে তোমাদের ভাই হয়েছে। সবাই আদিলকে কনগ্রাচুলেশন বলে। পরিবারের এই নতুন ছোট্ট মানুষটির আগমনে সবাই অনেক খুশি। উইস আর আরা তো তাদের ভাইকে অনেক আদর করছে। ইমাক তখন হঠাৎই আদিলকে জিজ্ঞেস করে আজকে কি হলো। আদিল চুপ করে থাকে। তখন মিউইস বাবাকে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমরা এখানে থাকি কিংবা জাকার্তায় অথবা পৃথিবীর যে কোনো কোনায়, আমরা শুধু একসাথে থাকতে পারলেই খুশি, আমাদের কোনো চাহিদা নেই বাবা। তখন বাবা একটু অভিনয় করে বলে, আমাদের জাকার্তায় যাওয়া হচ্ছে না, কারণ আমরা বাড়িটা ফিরে পেয়েছি। এ খবর শুনে আরা রুইস তো একদম চিৎকার করে ওঠে। আরা বলে, বাবা এই বাড়িটা আমার অনেক পছন্দের। উইস বলে, থ্যাংক ইউ বাবা। পরিবারের সবাই মিলে আদিলকে ফ্লাইং কিস ছুড়ে দেয়। আদিল সেই ফ্লাইং কিস রিসিভ করে। এত কিছুর পরেও এই পরিবারটার খুশি দেখে যে কারোই মন ভালো হয়ে যাবে। পরিবার মানেই তো এটা, পৃথিবীর যেখানে থাকুন যেমনই থাকুন, যে মানুষগুলো আপনার সুখ দুঃখের সবকিছুর ভাগ নেয় তারাই তো পরিবার। আদিল আর উইস হসপিটাল থেকে বের হচ্ছে ইমাকের জন্য রাতের খাবার নিয়ে আসতে। বাবা উইসকে বলে, বাইরে অনেক ঠান্ডা, তুমি আমার জ্যাকেটটা পরে নাও। উইস বলে, দরকার নেই বাবা। বাবা নিজের জ্যাকেটটা মেয়েকে পরিয়ে দেন। হসপিটালের ক্যান্টিনের সামনে আসলে বাবা উইসকে বলে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। উইস বাইরে বাবার জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই পেছন থেকে বাবা সুরে সুরে হ্যাপি বার্থডে বলতে থাকে। উইস অবাক হয়ে যায়। বাবার হাতে খুব কম দামি একটি কেক আর সাধারণ একটি মোম। বাবা ধীর গলায় বলেন, হ্যাপি বার্থডে মা, আমি জানি তোর আমার উপর অনেক অভিযোগ, ছোটবেলা থেকে হয়তো তোর বার্থডে গুলোতে ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারিনি। উইসের চোখে পানি। এই সামান্য কেকটাকে আজ তার কাছে অমূল্য মনে হচ্ছে। বাবা উইসকে বলেন, বাবাকে প্লিজ ক্ষমা করে দাও, বাবাকে আর কখনো ঘৃণা করো না। উইস তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এর কয়েকদিন পরে তারা সবাই মিলে হসপিটাল থেকে বাড়িতে চলে আসে। এই পরিবারের যেন এক খুশির বন্যা বইছে। আর তাদের সেই দেওয়ালে ছোট করে নতুন একটি গাছও এঁকেছে, এটা তার ছোট ভাই। আর একটি পরিবারের খুশির মুহূর্তের মধ্যে দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আমরা অনেক সময় হয়তো পরিবারের উপরে নানা কারণে বিরক্ত হই, বাইরের মানুষকে পরিবারের থেকেও আপন মনে করি। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এখনো অভিযোগ রয়েছে আপনাদের পরিবারের উপর, কিন্তু বিশ্বাস করুন, পরিবার ছাড়া আপনার আমার কোনো অস্তিত্ব নেই। আমরা এই পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার পরে যদি কেউ মনে রাখে, সেটা ওই পরিবারই। তো এই গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা হোক ভালো কিংবা খারাপ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকবেন আপনারা, আর ভালো রাখবেন আপনার পরিবারকে। আজকের মতো বিদায়।